নমস্কার। এই ভদ্রলোকের মধ্যে কি মহতী গুণের সমাবেশ দেখে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাকে সিইসি চিফ ইলেকশন কমিশনার ভারতবর্ষের করেছিলেন, আমি তা বলতে পারবো না। ঠিক যেমন বলতে পারবো না তার কৃতকর্ম দেখে এখন তাদের ওই পছন্দের জন্য কিঞ্চিত অনুতপ্তও লাগছে কিনা। কিন্তু একটা কথা তো ঠিক, ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচনের জন্য আগে যে প্রথা ছিল, আইন করে তার থেকে সরে এসে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সম্ভবত ভেবেছিলেন যে এই রকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আনুগত্য যোগ্যতার চাইতে গুরুত্ব পাওয়া উচিত। কিন্তু সেটা যে আদতে সম্ভবই নয়, এই ভদ্রলোক তা প্রতিদিন প্রতি ঘন্টায় একবার নতুন করে প্রমাণ করে দিচ্ছেন। তিনি প্রমাণ করছেন যে তিনি হয়তো দিল্লির শাসক দলের খুব অনুগত হতে পারেন, কিন্তু তিনি ভারতবর্ষের নির্বাচন কমিশনার হওয়ার পক্ষে সম্পূর্ণ অযোগ্য। আমরা ছেলেবেলায় যখন লজিক পড়তাম তখন একটা ফ্যালাসি ছিল যাকে বলা হতো যে প্রপার নেম ইজ নট কনোটেটিভ, যে কারণে কৃষ্ণাঙ্গিনীর নাম শুভ্রা হয়, কানা ছেলের নাম পদ্মলোচন হয়। এক্ষেত্রেও কিন্তু এই একই যুক্তি প্রযোজ্য। বাপমা নাম করে সাত করেই বলবো নাম রেখেছিলেন জ্ঞানেশ, আর কার্যত এই নতুন অবতারে তাকে ঢ্যাঁড়স ছাড়া আর কোনো বিশেষণে অভিহিত করা যায় না। দেখুন, কথাটা আমি খুব যে একটা লঘু ছন্দে বলছি তা নয়। এই ভদ্রলোক নির্বাচন কমিশনার হওয়ার ফলে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের কী ধরনের লাঞ্ছনা হচ্ছে সেটা একটু গুরুত্ব সহকারে আজকে আমি আলোচনা করতে চাই। ধরুন, ভারতবর্ষের নির্বাচন কমিশনের আসল শক্তি কখনোই পুলিশি ক্ষমতা বা প্রশাসনিক বল প্রয়োগ ছিল না। তার আসল শক্তি ছিল নৈতিক কর্তৃত্ব, মানে মরাল ডমিনেন্স। সব রাজনৈতিক শক্তি এবং নাগরিকের মধ্যে এই বিশ্বাস ছিল যে কমিশন রেফারি, খেলোয়াড় নয়। এই ঢ্যাঁড়স কুমারের আমলে নির্বাচন কমিশনের সেই যে একটা মরাল ক্যাপিটাল ছিল, সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ নির্বাচন কমিশনকে আর স্বতঃস্ফূর্তভাবে কেউ বিশ্বাস করতে চায় না, বরং সবাই সন্দেহ করে। বিরোধী দল তো বটেই, নাগরিক সমাজ এবং প্রাক্তন নির্বাচন কমিশনারদের একাংশ প্রকাশ্যে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যা একসময় প্রায় অকল্পনীয় ছিল। যখন একটি সাংবিধানিক সংস্থা সন্দেহের বস্তুতে পরিণত হয়, তখন তার কার্যক্ষমতা আপনা থেকেই ক্ষয় হতে শুরু করে। কোন কোন জায়গায় তিনি ফেল করছেন? এক তো এই এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে তার কারণে নিত্য নতুন ফতোয়া জারি করে তিনি এমন একটা বিচিত্র জটিল পরিস্থিতি সৃষ্টি করেছেন যে আজকের ডেটে দাঁড়িয়েও বলা যাচ্ছে না শেষ পর্যন্ত এই এসআইআরের পালা পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে শেষ হবে কিনা। এর বাইরেও যেটা আছে সেটা হচ্ছে যে ভোট যখন হয় তখন দেখা গেছে মডেল কোড অফ কন্ডাক্ট প্রয়োগের ক্ষেত্রে তিনি একেবারে একচক্ষু হরিণের মতো কাজ করেন। দেখুন, ক্ষমতাসীন নেতাদের প্রতি নির্বাচন কমিশন একটুখানি দুর্বল হবে, সেটা আমাদের এই ঘাটতিওয়ালা গণতন্ত্রে প্রায় বাস্তব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের দেশে ইদানিংকালের আমরা যে প্রবণতা লক্ষ্য করি
যে শাসক দলের নেতারা এমনভাবে বক্তৃতা দেন যেগুলো নির্বাচন কমিশনের বরদাস্ত করাই উচিত নয়, অথচ তারা শুধু করেন তাই নয়, আর যেটা তার চাইতেও খারাপ সেটা হচ্ছে বিরোধী নেতারা তুলনামূলকভাবে ছোটোখাটো লঙ্ঘনের দৃষ্টান্ত স্থাপনা করলে সঙ্গে সঙ্গে নোটিশ খেয়ে যাবেন। তিরস্কার এবং কড়া পদক্ষেপ নিতে এইসব ক্ষেত্রে নির্বাচন কমিশনকে অনেক বেশি সক্রিয় হতে আমরা দেখি। তার মানে প্রশ্নটা কিন্তু আলটিমেটলি ইচ্ছের নয়, প্রশ্নটা একটা প্যাটার্নের। সাংবিধানিক প্রতিষ্ঠানে প্যাটার্নই বিশ্বাসযোগ্যতা গড়ে কিংবা ভাঙে। এরপরে দেখুন ভোটার তালিকা এবং প্রশাসনিক অস্বচ্ছতা। এখন এই ভদ্রলোকের আমলে নির্বাচন কমিশনের আরেকটা বড় ব্যর্থতা হলো ভোটার তালিকা সংক্রান্ত স্বচ্ছতার অভাব। ভোটারের নাম কাটা, সংশোধন কিংবা ভোটার লিস্টের পুনর্বিন্যাস, বিশেষ করে শহুরে দরিদ্র, পরিযায়ী শ্রমিক, সংখ্যালঘু জনগোষ্ঠীর ক্ষেত্রে একেবারেই অপর্যাপ্ত। সেটা সুপ্রিম কোর্টের সামনে বিহারের ক্ষেত্রে বেআব্রু হয়েছে, আজ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হচ্ছে। এখন প্রযুক্তিগত বা প্রশাসনিক সিদ্ধান্তগুলির যেসব সিদ্ধান্ত তারা হরবকত নিয়ে চলেছেন সেগুলো কমিশনের পক্ষ থেকে জনসমক্ষে স্পষ্ট করে কখনো ব্যাখ্যা করা হয় না। তার ফলে তাদের উদ্দেশ্যটাই একটা সাসপেক্ট হয়ে যায়। এই জায়গায় নির্বাচন কমিশন এর আগে ছিল না, কিন্তু এই ঢ্যাঁড়স কুমারের নেতৃত্বে তাই হয়েছে। আসলে একজন প্রধান নির্বাচন কমিশনের আসল পরীক্ষা হয় তখনই যখন তাকে কার্যনির্বাহী ক্ষমতার মুখোমুখি দাঁড়াতে হয়, এক্সিকিউটিভ পাওয়ারের। এখন এই ভদ্রলোকের আমলে আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি সংবিধানের 324 অনুচ্ছেদের অধীনে কমিশনের যে পূর্ণ ক্ষমতা আছে সেটাকে ব্যবহার করার মানসিকতাই এই ভদ্রলোকের নেই। এখন কেন্দ্রীয় সরকার অথবা কোনো রাজ্য সরকারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার কোনো দৃষ্টান্তও নেই। এখন ভারতের মতো দেশে নিরপেক্ষতা কখনো নীরব থাকে না, তাকে প্রকাশ্যে দেখাতে হয়। ইট ইজ লাইক জাস্টিস মাস্ট বি সিন টু বি ফেয়ার, লাইক সিজার্স ওয়াইফ। ঠিক তেমনি প্রয়োগ করতে হয়, লড়াই করে প্রতিষ্ঠা করতে হয়। সেই সাহসী ভূমিকা এই তালপেতার সিপাই, যদিও টাইফাই পরে বসেন, তার আমলে একেবারেই দেখাতে পারেননি। এর ফলে কি হচ্ছে? সবচেয়ে ভয়ঙ্কর যে ক্ষতিটি হচ্ছে সেটা তার একক সিদ্ধান্ত নয়, বরং যে নজির তৈরি হচ্ছে ভবিষ্যতের পক্ষে তা অত্যন্ত বিপজ্জনক। ভবিষ্যতের সরকারগুলি ধরে নিতে পারে যে নির্বাচন কমিশন এমনই, আমরা একটু চাপ দিলেই সে ল্যাজ নাড়তে নাড়তে আমাদের কথা মেনে নেবে। আর ভবিষ্যতের কমিশনাররা ভাবতে পারেন সবচেয়ে নিরাপদ হলো চুপ করে থাকা। দৃঢ়তা মানেই হচ্ছে বিপদের ঘণ্টা। এখন এইভাবেই একটা প্রতিষ্ঠান ধীরে ধীরে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে। তার মানে কি? এই ভদ্রলোকের জমানায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতার অবক্ষয় হয়েছে, বিশ্বাসযোগ্যতার অবক্ষয় হয়েছে, স্বচ্ছতার অবক্ষয় হয়েছে, সর্বোপরি সাংবিধানিক সাহসের অবক্ষয় হয়েছে। যে প্রতিষ্ঠানের দায়িত্ব গণতন্ত্রের ভিত্তি রক্ষা করা, তাদের এই অবস্থা নিছক প্রশাসনিক ব্যর্থতা নয়, এটা ভারতবর্ষের ইলেকট্রাল ডেমোক্রেসির পক্ষে একটা গভীর সতর্ক সংকেত। আচ্ছা, এবার একটু আগের যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদের সঙ্গে একটু তুলনামূলকভাবে বিচার যদি আমি করি তাহলে গল্পটা কি হয়
সেটা একবার দেখা যাক। যেমন ধরুন, কার সঙ্গে তুলনা করব? যদি টিএন সেশনের সঙ্গে তুলনা করি, আপনারা আমাকে বলবেন রাম আর রাম ছাগলের মধ্যে কেন তুলনা করে সময় নষ্ট করছেন সুমনবাবু। কিন্তু এই টিএন সেশনই প্রথম ভারতবর্ষের নির্বাচন কমিশনকে একটা ইনঅ্যাক্টিভ, নির্জীব সাংবিধানিক সংস্থা থেকে একটা শক্তিশালী, প্রবল, প্রতাপশালী সংস্থায় রূপান্তর করেছিলেন। সংবিধানের 324 ধারা তাকে যে ক্ষমতা দিয়েছে, তিনি সেটা খুব অ্যাগ্রেসিভলি প্রয়োগ করতেন। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কারও ক্ষেত্রে কখনো তাকে ছাড় দিতে দেখা যায়নি। এবং এমসিসি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্টের কোনো রকম বিচ্যুতি হলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা ছিল তার জমানায় নিয়ম। আর এই ঢ্যাঁড়স কুমারের আমলে ক্ষমতা প্রয়োগে সংযম নয়, সংকোচ। উচ্চপদস্থ শাসক দলের নেতাদের ক্ষেত্রে নমনীয়, কমিশনের ভয় বা দৃঢ়তা দুটোই অনুপস্থিত। সুতরাং সেশন কমিশনকে যদি ভয়ের প্রতিষ্ঠান বানিয়ে থাকেন এই ভদ্রলোক, তাহলে একটা উপহাসের বস্তু করে তুলেছেন। এরপরে আসা যাক জে.এম. লিংদোর সঙ্গে তুলনায়। লিংদো, তিনিও কিন্তু, তার বড় অবদান ছিল নৈতিক দৃঢ়তা এবং প্রক্রিয়াগত স্বচ্ছতা। বিতর্কিত সিদ্ধান্ত তিনি কেন নিয়েছেন সেটা পরিষ্কার করে ব্যাখ্যা করতেন। এই গুজরাটেই 2002-এর ঘটনার পর নির্বাচনী প্রস্তুতিতে তিনি রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও অবস্থান বদল করেননি। আর এই ভদ্রলোকের ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত নেন, কিন্তু ব্যাখ্যা দেওয়ার কোনো দায়বদ্ধতা অনুভব করেন না। ভোটার তালিকা, এমসিসি নোটিশ, সময়সূচি সব কিছু কীরকম হাসাস, একটা মনে হয় যেন আয়রন কার্টেনের আড়ালে বসে তিনি কলকাঠি নাড়ছেন। তার মানে লিংদো বিশ্বাস করতেন যে গণতন্ত্রের সিদ্ধান্তের চেয়ে ব্যাখ্যা বেশি জরুরি। আর জ্ঞানেশ কুমার মনে করেন ব্যাখ্যাহীন সিদ্ধান্তই নিয়ম হওয়া উচিত। এবার আসা যাক এস.ওয়াই. কুরেশি বনাম এই ভদ্রলোক। কুরেশির নেতৃত্বের নির্বাচন ছিল একেবারে যাকে বলে কমিউনিকেশন কনসার্টস, অর্থাৎ সব ব্যাপারে খোলামেলা এবং যখনই যার প্রয়োজন যে কোনো প্রশ্ন করলে তার জবাব মিলত। এখন ভোটার তালিকা বলুন, ইভিএম বলুন, আদর্শ আচরণবিধি বলুন, সব বিষয়ে তিনি যা করতেন তা যুক্তি দিয়ে মানুষের কাছে উপস্থাপিত করতেন। সমালোচনার মুখে কমিশন তাঁর আমলেও আত্মরক্ষামূলক আচরণ কখনো করেনি। তাদের মোটাস অপারেন্ডাই ছিল অনেক বেশি সংলাপমুখী। আর এই ভদ্রলোকের আমলে কমিশনের নীরবতা প্রায় দীর্ঘস্থায়ী বৈশিষ্ট্যে পরিণত হয়ে গেছে। সামাজিক ও রাজনৈতিক উদ্বেগকে টেকনিক্যাল ইস্যু বলে এড়িয়ে যাওয়া হচ্ছে। তার মানে কি, টিএন সেশনের সঙ্গে যদি তুলনা নাও করি, তার দুই উত্তরসূরি লিংদো এবং এস.এম. কুরেশির জমানায় নির্বাচন কমিশন যে উচ্চতায় পৌঁছেছিল, এই ঢ্যাঁড়স কুমার সেটাকে এই অল্প দিনের মধ্যেই একটা খাদের কিনারায় নিয়ে চলে গেছেন। এখন তাকে নিয়োগ করা খুব সহজ। সে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে বাদ দিয়ে ব্যাপারটা যদি প্রধানমন্ত্রী এবং তার একজন সহকর্মী এবং সাক্ষী গোপাল হিসেবে বিরোধী নেতার মধ্যে হয়, তাহলে তো ব্যাপারটা ইজ অলমোস্ট লাইক এ কেক ওয়াক। এই ক্ষেত্রে হয়েছেও তাই। কিন্তু মুশকিল হলো
চিফ ইলেকশন কমিশনারকে একবার নিয়োগ হয়ে গেলে তাকে বরখাস্ত করা খুব কঠিন। বস্তুত আমাদের সংবিধান তাকে যেভাবে নিরাপদ করে রেখেছে সেটা সুপ্রিম কোর্টের একজন বিচারপতির সঙ্গে তুলনীয়। তার মানে এই ভদ্রলোককে সবক শিখাতে গেলে একটা ইমপিচমেন্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আমরা সকলেই জানি যে এটা লোকসভার ক্ষেত্রে 50 জন, রাজ্যসভার ক্ষেত্রে 100 জন সদস্য এক হয়ে এটা মুভ করতে পারেন, কিন্তু পাস করা খুব কঠিন। পাস করতে গেলে মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং তার 2/3 এই প্রস্তাবের পক্ষে ভোট দিতে হবে, যেটা অলমোস্ট অসম্ভব। কিন্তু কথা হলো, অসম্ভব হয়তো ফলটা, কিন্তু প্রচেষ্টাটা কখনো দেখা গেছে কি? এত কথা রাহুল গান্ধী বলেন, এত কথা ইদানিং আমরা মমতা ব্যানার্জি এবং তার নানাবিধ বন্দ্যোপাধ্যায় পদবিভুক্ত লোকেরা বলছেন, কিন্তু আসল কাজটা সংসদের ভিতরে করার ক্ষেত্রে তাদের কেন এত স্থবিরতা? দেখুন, যেমন বুড়ো ওল তেমনি বাগাতের তুল হওয়া উচিত। একটা অকর্মণ্য লোক সে যদি একটা পদে বসে এবং তার ফল হয় প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ভারতবাসীকে গুনতে হয়, তাহলে তিনি কোন অর্থে পরিত্রাণ পাওয়ার যোগ্য? আর তা যদি না হন, তাহলে তো হি মাস্ট বি মেড অ্যাটলিস্ট অ্যান অবজেক্ট অফ ইমপিচমেন্ট। কেউ করবে কি করবে না সেটা আমি জানি না, কিন্তু আমি যদি বিরোধী দলে আজকে থাকতাম কোনোভাবে, তাহলে অবশ্যই এই লোকটাকে ইমপিচ করার চেষ্টা করতাম। নমস্কার, শুভরাত্রি।